হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং বলা যেতে পারে এই টপিকটা 2024-এর জন্য একেবারে লেটেস্ট টপিক, দ্যাট ইজ জেনারেল ইলেকশন অফ 2024, অর্থাৎ 2024 সালের সাধারণ নির্বাচন। তোমরা সবাই জানো যে এই নির্বাচনটা নিয়ে আমরা অনেক দিন ধরে খবরের কাগজ এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে দেখছি, নানা রকম আপডেটস পাচ্ছি। তো এই পার্টিকুলার এরিয়া থেকে আমরা কম্পিটিটিভ ফিল্ডে কোন কোন প্রশ্ন পেতে পারি, বিভিন্ন পরীক্ষায় আমরা এই চ্যাপ্টার থেকে, এই এরিয়া থেকে কি রকম প্রশ্ন এবছর এক্সপেক্ট করতে পারি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। খুব কেয়ারফুল থাকবে প্রত্যেকে এবং মন দিয়ে শুনবে ক্লাসটাতে আমি কি কি বলছি। বেশ কিছু ইনফরমেশন দেব যেগুলো হয়তো আগে তোমরা খুব একটা পড়োনি বা শোনোনি। তো আমি সবাইকে চেষ্টা করব সহজ করে বোঝাতে, প্রত্যেকে মন দিয়ে শুনবে এবং পুরোটা ফলো করবে। স্টার্ট করলাম জেনারেল ইলেকশন 2024, 2024 সালের সাধারণ নির্বাচন। দেখো, যদি আমরা একটু ভালো করে বিষয়টাকে বুঝতে চাই, অর্থাৎ সাধারণ নির্বাচন বা জেনারেল যে ইলেকশন রয়েছে, সাধারণ নির্বাচন, এই ইলেকশন সম্পর্কে আমাদের পড়তে গেলে প্রাথমিকভাবে কয়েকটা পার্টিকুলার ইনফরমেশনকে মনে রাখতে হবে। তো সেই ইনফরমেশনগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? প্রথম যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে একদম ওয়ান লাইনার কিছু ইনফরমেশন, অর্থাৎ প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল, বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে সেটা কততম নির্বাচন, ভারতবর্ষে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন। এইরকম ইজি প্যাটার্নের প্রশ্ন আগে আমাদের বুঝতে হবে, তারপর আস্তে আস্তে আমরা কিন্তু ইনফরমেশনগুলোকে ডিটেইল করার চেষ্টা করব। ফলো করো প্রত্যেকে। আমাদের যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়, তার উত্তরটা হচ্ছে 1951। আমি হাইফেন দিয়ে 1952 করলাম। এবার মন দিয়ে শুনবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরি নিয়ন্ত্রণকারী সংস্থা যারা এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, তারা কিন্তু দুভাবে প্রশ্নটা দিতে পারে। প্রশ্ন দিতে পারে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড ইন ইন্ডিয়া। নিম্নলিখিত বছরগুলির মধ্যে প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়েছিল? তখন কিন্তু উত্তরটা করতে হবে 1952, 1952। তাহলে আমরা প্রথম সাধারণ নির্বাচন হেল্ড হয়েছে অর্থাৎ অনুষ্ঠিত হয়েছে কোন সালে যদি এই প্রশ্ন পরীক্ষায় পাই, তাহলে তার উত্তরটা হচ্ছে 1952, 1952 সালে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে প্রথম সাধারণ নির্বাচন শুরু হয়েছিল কোন সালে, তখন তার উত্তরটা হচ্ছে 1951, অর্থাৎ স্টার্টেড ইন 1951, 1951 সালে শুরু হয়েছিল। তার মানেটা কি? 51-তে শুরু হয়ে 52-তে শেষ হচ্ছে, মানে একটা লম্বা সময় ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। প্রশ্ন হতে পারে, ভারতবর্ষের কোন নির্বাচন, কোন সাধারণ নির্বাচন দীর্ঘতম, সব থেকে বেশি দিন ধরে চলেছিল? তার উত্তরটা হচ্ছে প্রথম সাধারণ নির্বাচন, অর্থাৎ ফার্স্ট যে জেনারেল ইলেকশন, সেই ইলেকশনটা মোটামুটি ধরা যেতে পারে 100 দিন ধরে চলছে, অর্থাৎ 100 ডেজ ধরে কন্টিনিউড হয়েছিল। কেমন? তাহলে আমরা এখান থেকে দেখো তিনটে ইনফরমেশন পেয়ে গেলাম, স্টার্টেড, হেল্ড এবং কতদিন ব্যাপী চলেছে সেটা। এবারে আসি যে আমাদের আজকের বা এখনকার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সম্পর্কে আমাদের 2024 সালে 2024-এতে আমরা যে ইলেকশনটার ফেস করছি সেই ইলেকশনটাকে আমরা বলতে পারি দিস ইজ 18th লোকসভা ইলেকশন বা 18th জেনারেল ইলেকশন, অর্থাৎ 18তম সাধারণ নির্বাচন। 18তম সাধারণ নির্বাচন বা 18th জেনারেল ইলেকশন কত দফাতে হচ্ছে বা কত দিন ব্যাপী হচ্ছে সেটা প্রত্যেকে একটু খেয়াল করো। আমরা বলতে পারি যে এই 18th লোকসভা ইলেকশন এইটা মোট 7 দফায় হচ্ছে, অর্থাৎ 7 ফেজেস, 7 দফাতে আমরা ইলেকশনটা দেখতে পাচ্ছি। এবং ইলেকশনটা শুরু হয়েছিল মোটামুটিভাবে 19th এপ্রিল, 19শে এপ্রিল স্টার্ট করা হয় এবং এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি 1st অফ জুন, 1 জুন বলা যেতে পারে। এবং খেয়াল করে দেখো এই যে সময়টা, এই সময়টা অলমোস্ট 44 ডেজ, 44 দিন ব্যাপী ইলেকশনটা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা বলতে পারি সেকেন্ড, দ্বিতীয় লংগেস্ট, দীর্ঘকালীন নির্বাচন বলা যেতে পারে। ফার্স্ট লংগেস্ট যদি প্রশ্ন করা হয়, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইলেকশন। সেকেন্ড লংগেস্ট যদি প্রশ্ন করা হয়, দ্যাট ইজ দ্য 18th জেনারেল ইলেকশন।
নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমাদের এই লোকসভা নির্বাচনে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা প্রার্থী দাঁড় করাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কতগুলো সিটে ভোট হচ্ছে এবং কোন রাজ্য থেকে কতজন সদস্য আসছে, সেরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় মাঝে সাঝে আমরা পেয়ে থাকি। তো আমরা যেহেতু প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটু ডেটাটা কালেক্ট করার চেষ্টা করব। প্রত্যেকে দেখো আমরা কি বলছি আমরা এখান থেকে যেটা এবার পড়বো সেটা হচ্ছে আমাদের লোকসভাতে যে ভোটটা হচ্ছে 2024 লোকসভা ইলেকশন, তাহলে সেক্ষেত্রে লোকসভাতে সিট সংখ্যা যদি প্রশ্ন করা হয় কত সিটস হচ্ছে বর্তমানে 543, 543টা সিটেতে লোকসভাতে ভোট হচ্ছে। কেমন? 543টা সিটেতে যে লোকসভাতে ভোট হচ্ছে, আমাদের নিজেদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিট সংখ্যাটা যদি গুনতে বলা হয় তাহলে আমরা কত করব, এবং এটা মনে রাখার চেষ্টা করবে ওয়েস্ট বেঙ্গল থেকে লোকসভাতে 42টা সিট রয়েছে। আমি এখানে এলএস বলে লিখে রাখলাম। তাহলে আউট অফ 543 সিটস লোকসভাতে ফ্রম ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর 42 সিটস, 42টা সিট। প্রত্যেকে নিজেদের বাড়ির কাছাকাছি দেয়াল লেখন একটু যদি ভালো করে ফলো করো দেখতে পাবে নানা রকম স্লোগান কিন্তু আমরা এবছর পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল তারা ডিমান্ড করছে যে 42টার মধ্যে তারা কটা সিট পেতে পারে। আমি লাস্ট যে লোকসভা ইলেকশনটা হয়েছিল, দ্যাট ইজ 2019 লোকসভা ইলেকশন, সেই ইলেকশনটার একটা ছোট্ট ডেটা তোমাদেরকে জানিয়ে দিই। 2019 সালেতে যে লোকসভা ইলেকশনটা হয়েছিল 2019-এ 17 লোকসভা ইলেকশন, সেখানে 42টা সিটের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এআইটিসি যদি বলি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হাতে ছিল 22টা সিট। বিজেপি ভারতীয় জনতা পার্টি, বিজেপির হাতে ছিল 18টা সিট, এবং আইএনসি দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার হাতে ছিল 2টো সিট। তিনটেকে টোটাল করো, দেখো 42 আসছে। দিস টাইম এই বছরে আমরা লোকসভা ইলেকশনেতে পশ্চিমবঙ্গ থেকে 42টা সিটের মধ্যে কটা সিট পাচ্ছি, কোন দলকে কটা সিট মানুষ দিচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। খেয়াল করো 543 সিট যে টোটাল রয়েছে, এবার এখান থেকে যদি আমরা একটু গভর্নমেন্ট ফরমেশনের দিকে যাই, 543 সিটের মধ্যে থেকে দেখো বলা হয়ে থাকে যে যদি দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টি, ওয়ান পার্টি বলে আমি এখানে উল্লেখ করছি, একটা পলিটিক্যাল পার্টি যদি 272 বা তার থেকে বেশি সিট পায়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি যে সরকার তৈরি করবে সেই সরকারটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ সিঙ্গল মেজরিটি গভর্নমেন্ট বা একক সংখ্যাগরিষ্ঠ সরকার। তোমরা এটা সবাই পড়ে এসছো, আমি এই বিষয়টাকে নিয়ে আর বেশি ডিটেলিং করছি না, জাস্ট এইটুকু মেনশন করে দিলাম। সিঙ্গল মেজরিটি গভর্নমেন্ট বা একক সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করতে হলে আমাদের দেশেতে 543 লোকসভা সিটের মধ্যে থেকে 272টা সিট পেতেই হবে, কারণ সেই সংখ্যাটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ ম্যাজিক ফিগার বা অ্যাবসলিউট মেজরিটি। সুতরাং খেয়াল করতে হবে যে আমরা ভারতবর্ষে যে সরকার তৈরি করতে চলেছি, কেন্দ্র সরকার তৈরি করতে চলেছি, কেন্দ্র সরকার তৈরি করতে হলে আমাদের লোকসভাতে ভোট দিতে হবে, রাজ্য সরকার তৈরি করতে হলে আমাদের বিধানসভাতে ভোট দিতে হবে। তোমরা অনেকেই হয়তো খবর পাচ্ছ বা পড়েছো যে আমাদের এখানে এখন যে লোকসভা ভোটটা হচ্ছে, লোকসভা ভোটের সাথে সাথে কিন্তু আমরা কয়েকটা রাজ্যে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিধানসভা ভোট হচ্ছে, যেরকম সিকিম একটা রাজ্য, বিধানসভা ভোট হচ্ছে। তাহলে পাশাপাশি সাইমালটেনিয়াসলি কিন্তু ভোট চলতেই পারে। এবং মনে রেখো লোকসভা এবং বিধানসভা ভোট কিন্তু সমস্ত জায়গাতে একই সময় হয় না, কম বেশি আগে পিছনে কিন্তু হয়ে থাকে। অ্যান্ড এবছর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের কথা বলতেই হয়। ইলেকশন কমিশন না থাকলে ভোটটা হতোই না। ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার যিনি ছিলেন তার নাম তোমরা সবাই জানো। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার যদি আমি বলে থাকি, তাহলে প্রথম চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন সুকুমার সেন, একজন বাঙালি ভদ্রলোক সুকুমার সেন, এবং তারপর সম্ভবত আর কোনো বাঙালি আসেননি। সুকুমার সেন ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার। এবং আমরা এবছর ইলেকশন কমিশনের একটা বড়সড় ইনিশিয়েটিভ দেখলাম। সেই ইনিশিয়েটিভটা কি, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ রয়েছেন, ফিজিক্যালি ডিসেবল পার্সন রয়েছেন, এবং 85 বছর বা তার ঊর্ধ্বে বয়স্ক মানুষ রয়েছেন, যারা সক্ষম নন ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু আমরা মেশিনের সাহায্যে ভোট নেওয়ার
একটা ব্যবস্থা দেখতে পেয়েছি ইলেকশন কমিশনের ইনিশিয়েটিভের মাধ্যমে। অর্থাৎ সরকারি কোনো কর্মচারী বা কর্মচারীরা একটা টিম, তারা সেই বাড়িতে যাচ্ছেন এবং গিয়ে ভোট করাচ্ছেন। সুতরাং মানুষের কাছে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পিপলস ফার্স্ট, জনগণই শেষ কথা বলবে, জনগণই প্রথম, সেই ভাবনাটাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু এবছর আমরা ভোটটাকে অনেক বেশি র্যাশনাল এবং অনেক বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার দেখতে পেলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের দেশেতে যে সংখ্যক মানুষ রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রায় 97-98 কোটি ভোটার দেখতে পাচ্ছি। এবং এবছর হচ্ছে ফার্স্ট ইয়ার, যেটা একটা খুব রিমার্কেবল ইয়ার। কেন? কারণ হচ্ছে আমাদের দেশেতে যে আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে ইউনিয়ন টেরিটরি হিসাবে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আন্দামান নিকোবর রয়েছে, সেখানে গ্রেট নিকোবরে যে 5টা উপজাতি রয়েছে, তো তাদের মধ্যে সম্পান উপজাতি এবছর ভোট দিতে পাচ্ছে প্রথমবার। সো জেনারেল ইলেকশনটা এমন একটা ইম্পর্টেন্ট ম্যাটার যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, যে এতদিন যাদেরকে আমরা দেখিনি সমাজের ভেতরে ইনকর্পোরেটেড হতে, শিক্ষিতভাবে তারা সমাজে ঢুকে তারা ভোট দিতে পাচ্ছে, সেইটাকে এবছর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোটের যে গুরুত্ব সেটা এতটাই বেড়েছে এবং সরকার ইনিশিয়েটিভ নিয়েছে যাতে করে মানুষের কাছে পৌঁছানো যায়, আরও বেশি সংখ্যক মানুষকে ইনকর্পোরেট করা যায় পুরো পলিটিক্যাল প্রসেসটার মধ্যে দিয়ে। সেই চেষ্টা কিন্তু আমরা এবছর দেখতে পেয়েছি। কেই বা বলতে পারে যে আজ থেকে হয়তো 10 বছর পরে দেখতে পাবো। এরকম অসংখ্য উপজাতি মানুষ যারা এতদিন ভোটের ধারে কাছেও পৌঁছাতে পারতো না, সভ্যতার আলো হয়তো দেখেনি সেইভাবে, তারাও কিন্তু আস্তে আস্তে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে, ভারতের প্রশাসনিক প্রক্রিয়াতে কিন্তু ঢুকে পড়ছে। এবং শেষ করব এটা দিয়ে, তোমরা পুরো বিষয়টাকে ভালো করে শোনবার পরে আশা করছি কয়েকটা ছোট ছোট ইনফরমেশন যেগুলো দিলাম সেগুলোকে মনে রাখতে পারবে। একদম শেষ করব যে পয়েন্টটা দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের দেশেতে, ভারতবর্ষে, ওয়ান নেশন ওয়ান ভোট, এটা কি আদৌ পসিবল? ওয়ান নেশন ওয়ান ভোট অর্থাৎ এক জাতি এক ভোট কিভাবে সম্ভব, সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলছে। এবং আমাদের ভারতবর্ষের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছেন বা ভারতের নির্বাচন কমিশন, তারা নানাবিধ সংস্কার আনার চেষ্টা করছে যাতে করে ভোটটা, নির্বাচনটা খুব ফ্রিতে হয়, মুক্তভাবে, স্বাধীনভাবে হতে পারে, সেই চেষ্টা তারা সবসময়তেই করছে। এবং রাইট টু ভোট, এই কথাটা আমি বারবার ছাত্রছাত্রীদের বলে থাকি এবং অনেকে এখনও ভুল করছে। রাইট টু ভোট ইজ নট আওয়ার ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ভোট এটাকে কিন্তু আমরা বলবো ইট ইজ আওয়ার লিগাল রাইট। তাহলে আমি এখান থেকে যদি বলি যে রাইট টু ভোট বা ভোট দিতে পারার অধিকার, এটাকে আমরা কি ধরনের অধিকার হিসাবে কনসিডার করতে পারি, আমরা সবসময়তেই কিন্তু এটাকে বলবো রাইট টু ভোট ইজ আওয়ার লিগাল রাইট। কোনো কারণে যদি লিগাল রাইট অপশনে না থাকে, দ্যাট ক্যান বি ইয়োর পলিটিক্যাল রাইট, রাজনৈতিক অধিকার হতে পারে, বাট দিস ইজ নট ইয়োর ফান্ডামেন্টাল রাইট, দিস ইজ নট অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল রাইট। সেইভাবে সংবিধান কিন্তু উল্লেখ করছে না। এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, যেটা আমরা সবাই এনজয় করি 18 বছর বয়স হয়ে গেলে, তার ভিত্তিতে আমরা ভারতবর্ষে ভোট করে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকে ক্লাস এখানেই রাখলাম, খুব ছোট্ট একটা ক্লাস তোমাদের নিলাম। যার যে বিষয়গুলো সম্পর্কে ডাউট বা কনফিউশন ছিল সেগুলো হোপফুলি দূর হয়ে যাবে এবং পরের দিন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।